ওর চাহনি, যেটা তোর বোনের নেই। যে চোখ দেখে আমি শক্তি পাবো, বেঁচে থাকার উৎসাহ পাবো, সেই চোখটাকে তো আমার মনের মতো হতে হবে। তোর বোনের চোখও মাশাল্লাহ, তবে রিমের মতন না। তুই একবার রিমের চোখ দেখেছিস ভালো করে? তুই নিজেই পাগল হবি ওরে বিয়ে করতে। তো দেখা, পাগল হয়ে একটু, তাও আমার বোনটাকে বিয়ে কর। যার জন্য আসক্তি আসে না তাকে ঘরণী করব না। রিহাব বাসায় এসে রিমকে ডেকে বলে দিয়েছে স্পর্শ সিগারেট খাওয়ার কথা। জানি ভাইয়া। ওর থেকে 10 হাত দূরে থাকবি। ও একটা খারাপ ছেলে, মোটেও ভালো না। ভাইয়া সিগারেট মানে ওই কাজ মরিয়ে আগুন লাগিয়ে ফু দেয় ওইটা? হ্যাঁ। একটা কথা বলবো? রিহাব মোজা খুলতে খুলতে বলল, বল। আই আপু একবার খেয়েছে। আমি দেখছি। রিহাব চোখ বড় করে বলল, কবে, কখন? সাদে টাচ বাজা থেকে চুরি করে খেয়েছে। চুরি করার সময়ও আমি দেখেছি, বাগানে চুরি করেছে। কি বলছিস? তামিম দাঁত কেলিয়ে বলল, ভাইয়া তাহলে আয়াপুর থেকে 10 হাত দূরে দেখো। যা এখান থেকে। একবার খেলে কিচ্ছু হয় না। আর একটা কথা বলবো? আবার কি? এ নিয়ে 5বার খেয়েছে, আমি শুনেছি। রিহাব কপালে হাত দিয়ে ওকে সামনে থেকে চলে যেতে বলল। এবার রিমঝিম তামিমকে টেনে হিচড়ে রুমে এনে বিছানায় বসিয়ে গাল টিপে বলল, সত্যি আখি আপু সিগারেট খায়? আরে না, আমি মিথ্যা বলছি। টাচ ভাইয়াকে ভালো না বলছিলাম, ভাইয়া তো ভালো, তাই আমি এটা বলছি যাতে আর খারাপ না বললো। আচ্ছা তোকে কি জাদু করেছে বলতে পারিস? তুই উনি বলতে এত পাগল কেন? আমাকে নতুন বল কিনে দেবে বলছে জানো। হে আর এমন কি? আখি সেজেগুজে বের হলো বাসা থেকে। মা বাবা তাদের রুমে ঘুমায়। তীব্র ভাইয়া রুমে জোরে গান চালিয়ে শুয়ে আছে। স্পর্শ তো বাসাতেই নেই। এই সুযোগে আখি বেরিয়ে পড়ল, যাবে রিহাবদের বাসায়। কলিং বেল চাপ দিয়ে হাত চেপে দাঁড়িয়ে থাকলো। ভীষণ ভয় হচ্ছে, না জানি রিহাবের আম্মু দরজা খুলতে আসেন। ভাগ্যক্রমে তামিম টুল নিয়ে এসেছে দরজা খুলতে। এ কি আয়াপু, তুমি? তোমার ভাইয়া কই? গোসল করতে গেছে। আখি ভেতরে ঢুকে বলল, তোমার আম্মু আপু কই? আবু তার রুমে আর আম্মু পাশের বাসায় গেছে। তুমি এখানে কেন? তোমার বাসা সবাই কই? সবাই জিজা কাটে ব্যস্ত। না ধরো তোমার গোলাপ। লাল গোলাপ? এটা আমার জন্য? হ্যাঁ। বসো না, পানি খাবে? না তুমি থাকো, আমি একটু রিহাব ভাইয়ার রুম থেকে আসি। কথাটা বলে আখি রিহাবের রুমের কাছে গিয়ে বলল, এটাই তো? কি করে জানো? বাইরে টু নট ডিস্টার্ব লেখা একমাত্র রিহাব ভাইয়ারই রুম হতে পারে। তারপর আখি ভেতরে ঢুকে পা টিপে টিপে টেবিলে উঠে পা ঝুলিয়ে বসে থাকলো। রিহাব গোসল করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে বলল, রিম 1 কাপ চা এনে দে, বেশি করে এলাচি দিবি। কথাটা বলে সে তোয়ালে ছুঁড়ে মারল টেবিলের দিকে। অমনি আখি তোয়ালের বাড়ি খেয়ে বলল, আসতে মারতে পারলেন না? রিহাব চমকে পেছনে তাকিয়ে আখিকে দেখে যেন আকাশ থেকে পড়েছে। হাঁ করে তাকিয়েই আছে, বিশ্বাস হচ্ছে না তার। আখি পা দুলিয়ে বলল, ননদকে বলেন আমার জন্য 1 কাপ চা করতে। তুমি এখানে কি করে এলে? হেঁটে হেঁটে। মা দেখে পেলে কি ভাবতো? বের হও বলছি। আপনার মা বাসায় নেই, সো আমি বেরও হব না। রিহাব আখির হাত ধরে টেবিল থেকে নামিয়ে দরজা অব্দি নিয়ে আসতে আখি মেঝেতে বসে গিয়ে বলল, আমি যাব না, কিছু সময় এখানে কাটাবো, পরে যাব। তুমি নাকি সিগারেট খাও? কে বললো? তামিম। মিথ্যে কথা। সিগারেটের গন্ধ আমি সহ্যই করতে পারি না, সেটা আবার খাবো কি করে? ওঠো, রুম থেকে বের হও, আমি চেঞ্জ করব। চেঞ্জ করতে হবে না, তোয়ালে পড়ায় আপনাকে অনেক সুন্দর লাগছে, এই প্রথম দেখলাম। যাবে তুমি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? আজব তো, আমি আপনার কি ক্ষতি করেছি? না, তবে ইজ্জত কমাচ্ছ। বের হবে নাকি বের করব? আখি উঠে এক দৌড়ে বিছানায় উঠে বসে বলল, আমি যাবই না, পারলে কোলে করে বের করুন। রিহাব আলমারি খুলে তার প্যান্ট আর শার্ট নিয়ে রুম থেকেই চলে গেছে। আকি মুখ বাঁকিয়ে সেও বের হলো। রিমঝিম চা বানাচ্ছিল রান্নাঘরে। রিহাব ওর রুমে গিয়ে চেঞ্জটা করে এসেছে। আখি সোফায় বসে তামিমের সাথে গল্প জুড়ে দিয়েছে। তামিমের কাছে জানতে চাইল ওর নামে মিথ্যা কেন বলেছে সে। তামিম বলল সে কথাটা বলেই নেই, রিহাব মিথ্যা বলছে। এক কথা দিয়ে সে সবাইকে মিথ্যাবাদী বানিয়ে দিল। রিহাব সেখানে এসে বলল, আর কোনোদিন এরকম সাহস করবে না। বিয়ের আগে কোনো শ্বশুরবাড়ি আসে না। তো আমি আসবো, আপনার কি তাতে? ধমকাও, বকা দাও। ভাইয়া আমাদের সবাইকে বকা দেয় সব সময়। আজ তুমিও বকা দাও ভাইয়াকে।
আকি কোমরে হাত রেখে উঠে রিহাবের মুখোমুখি হয়ে বলল, বল, কি বলবেন? আপনাকে ভয় পাই নাকি? রিহাব আকির ডান হাত মুচড়ে ধরে বলল, ভয় পাও? ভয় কি করে পাওয়াতে হয় তার টেকনিক জানা আছে আমার। ভালো লাগছে, আরো জোরে মোচড়া, হাতটা সকাল থেকে ব্যথা করছিল। দূর মাইয়া। রিহাব হাত ছেড়ে দিয়ে তামিমের পাশে বসে গেছে। আকি তামিমকে কোলে নিয়ে রিহাবের পাশে বসে বলল, এটা তো বাচ্চা, এত কিছু বুঝবে না। একটা চুমু দি, বিয়ের আগে চুমু দিলে স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। থাপ্পড় চিনো? তামিম বিস্কিট খেতে খেতে আকি আর রিহাবের কথা শুনছিল। আকি ফিসফিস করে বলছিল বলে আগামাথা কিছুই বুঝছিল না, তাও বোঝার চেষ্টা করছে। আপু, তুমি এখানে কি করো? স্পর্শর কথা শুনে আকি লাফ দিয়ে উঠে গেল সোফা থেকে। দরজা খোলা ছিল বলে ওখান দিয়ে স্পর্শ ছাদে যাবার পথে দেখলো আকিকে। আকি আমতা আমতা করছে। স্পর্শ চায়ের ঘ্রাণ পেয়ে ভেতরে পা রাখলো। 5 কাপ চা অলরেডি করিমের সাথে খেয়ে এসেছে, কিন্তু রিমের হাতের চায়ের স্বাদই হবে আলাদা, খেতেই হবে। রিহাব ওকে কিছু বলতেও পারছে না, কারণ আঁখি সামনে। তোর হবু শ্বশুর বাড়িতে এলি, আমিও আসলাম, তা আমাকে কি চা দেওয়া যাবে? রিম চায়ের কাপ নিয়ে টেবিলে রেখে বলল, আপু, তুমি তো বলনি তোমার ভাইও আসবে। আমি শুধু 3 কাপ বানিয়েছি। কথাটা বলে রিম নিজের কাপটা নিয়ে চলে গেছে। ভাই, ধর আমার কাপেরটা খা। যার কাপের থেকে খাওয়া উচিত সেখান থেকেই না হয় খাওয়া যাবে। কথাটা বলে স্পর্শ চলে গেল। রিম চায়ের কাপ রেখে উকি দিয়ে দেখছিল কি হয় ওখানে। তারপর স্পর্শর কথা মনে পড়ে যাওয়ায় সে আন্দাজ করে নিয়েছে স্পর্শ এখানে যে কোনো মুহূর্তে এসে পড়বে, তাই ছুটে গেল বারান্দার দরজা লাগাতে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, স্পর্শ এসে পড়েছে। কি হলো, লাগাও দরজা, দেখি কত শক্তি তোমার। রিম হাত নামিয়ে চায়ের কাপটা এনে ওর হাতে ধরিয়ে বলল, ভেজাল করতে চাই না, চায়ের কাপ নিয়ে চলে যান। স্পর্শ চায়ের কাপটা নিয়ে ভেতরে এসে বসলো বিছানার উপর। চুমুক দিয়ে মাথাটা ঘুরিয়ে রুমখানা দেখছে এবার। রিমের এত অসহ্য লাগলো ব্যাপারটা, ইচ্ছে করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। আমার রুমে এসছে আবার ভাবও দেখাচ্ছে। স্পর্শ কয়েক চুমুক দিয়ে রিমের দিকে কাপ ধরে বলল, এটা তুমি খাবে। কখনো না। স্পর্শ উঠে দাঁড়িয়ে বলল, আমাকে চা তখন না দেওয়ার শাস্তি স্বরূপ তুমি এখন বাকি চা খাবে। স্পর্শ 2 পা এগিয়ে বলল, তুমি কি চাও আরো ভালো শাস্তি দেই? আপনার মুখেরটা আমি কেন খাবো? খেতেই পারো, এটা তো নর্মাল। খাবো না, যান এখন, না হলে ভাইয়াকে ডাক দিব। একবার মুখ চেপে ধরলে তোমার ক্ষমতা আছে রিহাবকে ডাকার? আমার হাতে অনেক কাজ, আপাতত যেটা বলেছি করো, সেটা দেখে মন জুড়িয়ে আমি আমার কাজে যাব। রিম চায়ের কাপটা ধরে উল্টো করে সব চা ফেলে বলল, আমি আপনার বউ না। ভালো করলে না? কি করবেন? দেখবে। কথা শেষে স্পর্শ চলে গেছে। রিমঝিম ভাবলো স্পর্শকে দমাতে পেরেছে, তাই সে দারুণ খুশি হলো। মনের আনন্দে ফাঁকা চায়ের কাপটা নিয়ে সে রুম থেকে বের হয়ে আখি আপুকে কোথাও না পেয়ে ভাইয়ার কাছে জানতে চাইল আপু কই। কই আবার বের করে দিচ্ছি। কেন? আপুর সাথে একটু গল্প করার ইচ্ছে ছিল আমার। লাগবে না, ও সাহস দেখে অবাক হই। বাসায় কেউ যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে কেলেঙ্কারি ঘটনা ঘটতো। কোন সাহসে আমার রুম অব্দি চলে গেছে সেটা ভেবেও পাচ্ছে না। ভাই বোন দুটোর সাহস আছে, এক গাদা। আর কিছুই না থাকুক, জীবনেও না। রিম চুপচাপ ওখান থেকে চলে আসলো আবার নিজের রুমে। ভাইয়া ওকে পেলেই স্পর্শর বদনাম শুরু করে। তীব্র একটা ফুলের তোড়া নিয়ে হাজির। এটা সে রিমকে দিবে, তাও কি ফুল? ক্যালেন্ডুলা, রিমের সবচেয়ে অপছন্দের ফুল। এটা স্পর্শ জানে, কিন্তু তীব্র জানে না। সে তোড়া সাজিয়ে রেখে কলিং বেলে চাপ দিয়ে চলে গেছে। তামিম টুল নিয়ে এসে দরজা খুলে তোড়াটা দেখলো মনোযোগ দিয়ে। তারপর ডানে বামে তাকিয়ে তোড়াটা বাসার ভিতর নিয়ে গেল। দুনিয়ায় তার কাছে একমাত্র ফুল বলতে আছেই গোলাপ। ক্যালেন্ডুলা সে চেনে না, জীবনে দেখেও নি, তো এই ফুল দেখে সে কিছুটা অবাক হলো। হাত দিয়ে দেখে তার মাঝে একটা চিরকুট পেয়ে সোফায় গোল হয়ে বসলো পড়ার জন্য। পরফলা রসইকার 29 প্রিয় রসইকার ম রিম, প্রিয় রিম, তরুষুকার মরুষিকার তুমি, বর্গীজ আকার দন্তান্ন আকার। জানো না, তুমি জানো না। কি জানো না আপু? আচ্ছা, তারপর কি লিখেছে দেখি। রিম তখন চিরকুটটা কেড়ে নিয়ে বলল, এই অভ্যাস তোর আর গেল না। আপু, পড়ছিলাম তো। রিম চিরকুটে লেখা দেখে বুঝেছে এটা তীব্র, তাই চিরকুটটা ছিঁড়ে ফেলে দিল। এরপর তোড়াটা নিয়ে জানালা দিয়ে ফেললো।
একে তো অপছন্দের ফুল, তার উপর অপছন্দের মানুষের পাঠানো। আমার পছন্দ সম্পর্কেও জানে না। রিলেশন করছি আমি, আর ওই সম্পর্কে যদি জিজ্ঞেস করি আমার কোন গোলাপি পছন্দ সেটাও বলে দিতে পারবে। কি তফাৎ! আপু, কি একটা টাচ ভাইয়া দিয়েছিল। এমন গাধার কাজ অন্তত ওই মানুষটা করবে না। তবে কে আপু? তোর জানতে হবে না। শোন, কারোর জিনিস এমন দেখতে নেই, পড়তে নেই, ঠিক আছে? পড়তে আর পারলাম কই, নিয়ে তো নিলে। জানলা দিয়ে ফেলা তোড়াটা তীব্র দেখে তার মন খারাপ হলো। ফুলের দোকানে যে তোড়াটা ভালো লেগেছিল সেটাই কিনেছিল সে, কিন্তু ওটা যে রিমের ভালো লাগবে না কে জানতো। সে এখনো এত রেগে আছে। স্পর্শ টিভি দেখছিল সোফায় শুয়ে শুয়ে। আসাদুজ্জামান একটা লিস্ট এনে ওর দিকে ছুঁড়ে মেরে বললেন, শুনছি নাইট কোচিং সেন্টার একটা চালাও, ভালো টাকা পাও। তো সেই টাকা দিয়ে কি শুধু সিগারেটই খাবে, নাকি ঘরের উপকারও আনবে? লিস্টে লেখাগুলো বাজার করে নিয়ে আসো যাও। পরশুদিন রিহাবদের পরিবারের সবাই আমার বাসায় আসবে। তীব্র ভাইকে বলো আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি আপাতত ম্যাচ দেখছি, যেতে পারবো না। তোকে আনতে বলেছে, তুই আনবি, ঘরের কোনো কাজ করিস না। আর বড়টাকে কি বলবো, সে আরো একটা গাধা। তুই করলে কর, না হয় সামনে আসবি না আমার। স্পর্শ বাধ্য হয়ে বাজার করতে গেল। যাওয়ার পথে তীব্রকে থামিয়ে বলল, ভাই ভাই একটা হেল্প কর। কি? রিমের প্রিয় ফুল আমি কি জানি না, তামিম জানে হয়তো, ওকে জিজ্ঞেস কর না। তামিমকে আমি জিজ্ঞেস করলে বলবে না, কারণ ওর সাথে আমার বিরাট বড় শত্রুতা। ক্যালেন্ডুলা? তো তুমি কি আমার সাথে মস্করা করছিলা? আমি মাত্র ওকে ক্যালেন্ডার দিয়ে এলাম, জানালা দিয়ে ফালাই দিল। পছন্দের ফুল হলে যত ঘৃণা করুক না কেন, অন্তত ফেল দিত না। তবে তুই আমায় ক্যালেন্ডুলা বললি কেন? ওই তো, আমিও তো জানি না, ভাবলাম ক্যালেন্ডুলা যেহেতু বাজারে ভালো চলছে ওটাই দাও। আমি তো তাই ভেবেছিলাম, এখন ওর প্রিয় ফুল জানলো কি করে? তেজপাতা গাছের ফুল দেখেছো? হুম। ওটা রিমঝিমের পছন্দের ফুল, তামিমকে বলতে শুনেছি। সিরিয়াসলি? হ্যাঁ। তেজপাতার গাছ পাবো কই? অভাব আছে বাকি? সোজা তেজপাতা বাগানে চলে যাও, গুগলে সার্চ করে তেজপাতা বাগানের ঠিকানা জেনে চলে যাও ওখানে। ভালোবাসার জন্য মানুষ কত কি না করে। তীব্র মাথা চুলকে চলে গেছে। স্পর্শ মিটমিট করে হাসতে হাসতে চলে গেল। তাদের এই কথোপকথন গোটাটাই তামিম শুনে ফেলেছে। সে দৌড়ে রিমের কাছে গিয়ে বলল, আপু, তোমার প্রিয় ফুল তেজপাতা ফুল। কে বলল? টাচ ভাইয়া। একদমই না, আমার প্রিয় ফুল বেলি। তাহলে যে টাচ ভাইয়া বললো? ওর মাথায় তো কিছু নেই, খালি মাথা থাকলে মানুষ এমন আজগুবি বকে। তামিম ছলছল চোখে চেয়ে থেকে বলল, তবে কি আমি আজগুবি বকি? তোর মাথা খালি আমি একবারও বলেছি? মা তো সারাদিন বলে। রিম কপালে হাত দিয়ে তামিমকে কোলে টেনে নিল। তীব্র ঢাকা থেকে 25 কিলোমিটার দূরে তেজপাতা বাগানের সন্ধান পেয়েছে। এবার যাবে ফুল আনতে। যে করেই হোক রিমের মন জয় করতেই হবে, তাই সে রওনা দিয়ে দিয়েছে। স্পর্শ হাত ভর্তি বাজার এনে বাবার সামনে রেখে বলল, নাও দেখো পছন্দ হয় কিনা। আমি কি কাঁচা খাবো যে পছন্দ হতে হবে? আমার সাথে কি আর জীবনে সোজা কথা বলবে না? সোজা কাজ করলে সোজা কথা আমার এমনি বের হয় মুখ দিয়ে। এত সব তো আনলাম, কিন্তু মা তো বলে দিছে সেদিন রান্নাঘরে ঢুকবে না, তো এত মানুষকে কি খাওয়াবে? তোর মা রাজি না, আমি কি তার অনুমতির জন্য বসে থাকবো? এই বাড়িতে সেটাই হয়ে আসছে যেটা আমি চাইছি, এখনো সেটাই হবে। তোর ফুপুকে কল করে আসতে বলেছি, আপা এসে রাঁধবেন। সানিয়াও আসবে নাকি? বলছিলি না, বললে তুই পরশুর মতো একটা দিনে বাসার বাইরে থাকবি। তার মানে সে আসছে। আমি এখনই যাচ্ছি বাসা থেকে। আখি আপুর বিয়ের পাকা কথা সময় আমি নিজের বিয়ের কথা পাকা করতে চাই না। তুই যদি পরশু বাসায় না থাকিস তো আমি আর জীবনেও তোর মুখের দিকে তাকাবো না। বাবা, ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো তুমি। বাবা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। স্পর্শ বাধ্য হয়ে তাকে আশ্বাস দিল সে ওই দিন থাকবে। সানিয়া ওর ফুফাতো বোন। ছোটবেলা থেকে স্পর্শ বলতে সে পাগল। তার পাগলামির কারণে ফুপু এই বাড়িতে আসতে চান না, কারণ সবাই বলে সানিয়া মানসিকভাবে অসুস্থ একটা মেয়ে। তিনি চান না স্পর্শর মতন ভালো ছেলের কপালে তার পাগল মেয়ে জুটুক। কিন্তু আসাদুজ্জামানের আমন্ত্রণে তাকে তো আসতেই হতো। ও এসে সেই আবার জ্বালাবে। আইডিয়া! রিমকে এসব দেখে জেলাস ফিল করালে কেমন হয়? সানিয়াকে দেখে সে নির্ঘাত জ্বলবে। এমন হতে পারে মনের কথাটা আমায় বলে দিল বাধ্য হয়ে। রিমঝিম ভাবছে স্পর্শ তো তখন রেগে আগুন হয়ে যাবার কথা। চা ফেলে দেওয়া তো মুখের কথা না, তাও এমন শান্তভাবে চলে গেল কেন? অবাক করার বিষয় হলো এখন পর্যন্ত কিছুই করলো না। হয়েছেটা কি লোকটার?
নীরবতা তুফানের লক্ষণ। আজ বারান্দার দরজায় তালা মেরে তারপর ঘুমাবো আমি। ওনাকে বিশ্বাস নেই, দেখা গেল মাঝরাতে এসে হাজির হবে। রিহাব একটু বারান্দায় বসে হাওয়া খাচ্ছিল। তখন আঁখি মায়ের বারান্দায় একটা লাঠি এনে শব্দ করে বলল, রিহাব ভাইয়া দেখতে পাচ্ছেন আমি এখানে। তোমার জ্বালায় কি বানাতে তো আসতে পারলাম না। ভাইয়া দেখেন না, 2টা শাড়ি দেখাচ্ছি, পরশুদিন পরবো। কোনটা বেচে দিন না। পারবো না। যদি না পারেন তবে বাসায় চলে আসবো কিন্তু। আচ্ছা, নীলটাও পরিও, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। তামিম রিহাবের পাশে এসে নিচে তাকিয়ে হাত বাড়িয়ে আঁখির লাঠিটা কেড়ে নিয়ে বলল, এটা দিয়ে আমি পারা যাবে। থ্যাংক ইউ আপু। আরে তামি, আমার লাঠি দাও, এটা আমি অনেক কষ্ট জোগাড় করেছি তোমার ভাইয়াকে 4 বেলা জ্বালানোর জন্য। দিয়ে দাও প্লিজ। আপু টাসবাইকে বলে আরেকটা নিয়ে এসো, এটা দিয়ে আমি আম পেড়ে খাবো। হ্যালো সানিয়া, ভালো আছো? জানো তোমায় খুব মিস করি। কবে আসবে? পরশু আসবে? ওয়াও, দেখা হচ্ছে তাহলে। স্পর্শর বারান্দা থেকে চেঁচানোর আওয়াজ শুনে রিম কান পেতে আরও শোনার চেষ্টা করলো। ও আর কি বলে, কারণ এর আগে এমন চেঁচিয়ে অনেক কথাই বলতে দেখেনি সে। শোনো সানিয়া, তুমি না থাকলে আঁখি আপু বিয়েই করবে না বলেছে, সো তোমাকে আসতেই হবে। রিম আশ্চর্য হলো। স্পর্শ আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে এমন কথা বলেনি, হঠাৎ আজ কি হলো? ভাবতে ভাবতে রিম ফুলের টব হাত রেখে গুনগুন করে গান শুরু করেছিল, একটা নিজের গান। রিমঝিম নিজে বানিয়ে গান গাইতে খুব পছন্দ করে, প্রায় সময় এমন করে। গান গাওয়ার একটা সময় ওর না ঠিক করে যেই না সে পিছনে তাকালো, অমনি স্পর্শকে দেখে ভয় পেয়ে কেঁপে উঠেছে। হঠাৎ হঠাৎ সামনে এসে যায় লোকটা। স্পর্শর ঠোঁটে হাসি প্রজ্বলিত, হাতটা বাড়িয়ে রিমের ঘোমটা টেনে সে বলল, যাও, মাফ করে দিলাম, মাফ করিয়া দিলাম গো জমিলা, তোমার রূপ দেখিয়া। কবে ক্ষমা চাইলাম? চা ঢালার কথা ভুলে গেলে? আমার তো উচিত ছিল তোমায় ধরে ফেলে দেই এই জায়গা থেকে। যান এখন, ভাইয়া আসার পথে, দেখে ফেললে অনেক বড় বিপদ হবে। বারান্দার আলো জ্বালিয়ে রাখো কেন? তুমি জানো না এই বারান্দা আমার সম্পত্তি? বের হন। যাব না। এখন রাত 10টা বাজে, আমি না হয় 11টায় যাব। গান শোনাও, একটু শুনি। রিমঝিম কথা তোয়াক্কা না করে হনহনি রুমে যাওয়া ধরতে স্পর্শ হাতটা ধরে বলল, মাফ করে দিয়েছি বলে এত ভাব? কোলে আসবে নাকি রিম? পাগল নাকি আমি? না তো, তুমি পাগল হবে কেন? পাগল তো আমি, তোমার প্রেমে। কোলে বসো। সো গান এবার না হয় আমি শোনাবো। আপনার? রিম বারান্দার দরজা লক করে চলে গেছে। স্পর্শ আড়মোড়া ভেঙে চেয়ার থেকে উঠে বলল, শালাবাবু, দরজা খোলার ব্যবস্থা করো জলদি। শুনেছে কিনা কে জানে। তামিম গটগট করে এবিসিডি পড়ছে। স্পর্শ বলেছে বারান্দার দরজা যে সময় লাগানো হবে সেই সময় খুলে দিতে হবে, এটা আজ থেকে ওর চাকরি। রিম যে দরজা লাগিয়েছে সবে মাত্র তার আওয়াজ ওর কানে এসেছে, কারণ রিমের বারান্দার দরজা আটকানোর সময় একটা আওয়াজ হয়। সে বই রেখে এসে দেখলো সত্যিই তাই, রিম গেছে ওয়াশরুমে। তামিম টুল নিয়ে এসে দরজাটা খুলে দিল আবার। স্পর্শ সেই সময় নিচে নামার চেষ্টা করছিল। তামিম দরজা খুলে চলেও গেছে। আগে পাছে কেউ আছে কিনা সেটা আর দেখেনি। স্পর্শ খুশি হয়ে আর গেল না। দরজা ফাঁক করে রুমের ভেতরটা দেখে পা টিপে টিপে ভেতরে এসে দেখলো তামিম টুল টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। ছেলেটা বড় উপকার করেছে, কাল গোলাপগ্রাম থেকে ঘুরিয়ে আনবো ওরে, আমার সোনাটা। কে আপনার সোনা? তামিম আর কে? রিমের কথা শুনে জিভে কামড় দিয়ে স্পর্শ পেছনে তাকালো। রিম কোমরে হাত দিয়ে বলল, তাহলে এই ব্যাপার? গুপ্তচর আমার নিজের ছোট ভাই। আমার রুমে আসে ঘুচিয়ে দিব আপনার। বের হন বলছি। তামিম কেন করবে? দরজা খুলতে তামিমকে লাগে নাকি আমার? আমি একাই 100। তোমার কাছে আসতে যত বাধা ভেঙে ফেলার প্রয়োজন আমার, আমি সেটাই পারবো। তামিমের মাথা থেকে আপনার ভূত নামাতে আমার বেশি সময় লাগবে না। আপনার ভয় করে না আমার রুমে আসতে? ভাইয়া জানলে কি হবে বুঝতে পারছেন না? আপনি আমার কথা সিরিয়াসলি কেন নেন না? একদম রুম চেঞ্জ করে ফেলবো। স্পর্শ দুপা এগিয়ে রিমের পাশে হাত রেখে বলল, ফেলো দেখি কত সাহস। তো 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 তামিম? স্পর্শ রিমের কথা শুনে সোজা হয়ে পেছনে তাকালো। তামিম কোমরে হাত রেখে টুল আরেক হাতে ধরে তাকিয়ে আছে ওদের দিকে। এই সিন দেখবে সে আসলেই ভাবেনি। টুলটা নিয়ে যেতে যেতে শুধু বলল, রিয়া ভাইয়া ফিরেছে। রিম জলদি করে স্পর্শকে ধাক্কা দিয়ে বের করে বলল চলে যেতে। স্পর্শ গ্লাসে হাত দিয়ে বলল, বলো না ভালোবাসো। ঘৃণা করি। চলবে? দৌড়াবে? রিম দরজা ভালো করে লক করে বিছানায় এসে বসলো। তামিম খুলতে আসলে ধরে পিটাবে। তামিম তখন বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল।
আজ আর তাকে দিয়ে কিচ্ছু হবে না, সে বড়ই ক্লান্ত। ভোরের দিকে বারান্দায় আওয়াজ শুনতে পেয়ে রিমের ঘুম ভাঙল। চোখ ডলে ওড়না গায়ে দিয়ে কাছে এসে দরজা খুলে বলল, আপনি সকাল সকাল এসেছেন? ওপারে কেউ নেই, শুধু একটা ব্যাগ পড়ে আছে। রিম আশেপাশে দেখে ব্যাগটা হাতে তুলে নিয়ে খুলে দেখলো ভিতরে তেজপাতা ফুল। দেখতে সুন্দর, তবে বোকামি কি করেছে? স্পর্শ তো করবে না, তবে কি করলো এমন? ব্যাগটা ভেতরে নিয়ে এসে ফুলগুলোকে টবে রাখলো রিম। তীব্র নিচ থেকে সব দেখছিল। ভেতরে নিয়ে যাওয়া মানে ফুল তার পছন্দ হয়েছে। যাক, এত কষ্ট সার্থক হলো। রিম ভাবছে কে দিতে পারে। পরে মনে হলো আসলে এটা তীব্রর কাজ। আচ্ছা, সে কি সত্যি জানে না আমার পছন্দের ফুল কোনটা? এরকম উদ্ভট ফুলের নাম কার থেকে শুনেছেন? এটা নিশ্চয়ই তামিম নয়তো ওই স্পর্শ ভাইয়ের কাজ। লোকের অভাব পড়েছে ওনার জন্য। টব থেকে ফুল নিয়ে রিমঝিম আবারও ফেলে দিয়ে আসলো জান্না দিয়ে। তীব্র সেই সময় বাসায় ঢুকছিল। ফুল সব তার মাথায় গিয়ে পড়েছে। যা, এইবার পছন্দ হয়নি নাকি রাগের কারণে সব ফুল ফেলেছে? কি করে যে রাগ ভাঙাবো? রিমঝিম গাল ফুলিয়ে বসে থাকলো বিছানায়। তামিম রিহাবের বাইকের হেলমেট মাথায় দিয়ে সারা বাসায় ঘুরছে আর গান গাইছে, আমি মিস্টার বাংলাদেশ চাইনা দিতে টিপস। এই তামিম, এদিকে আয়। তামিম রিহাবের কাছে গিয়ে দাঁড়ালো চুপচাপ। রিহাব ওর মাথার হেলমেটটা ঠিক করে বলল, হ্যাপি বার্থডে। ও, আজ আমার জন্মদিন। হ্যাঁ, তাহলে হেলমেটটা দিয়ে দাও আমায়, গিফট। তোমার জন্য আরো ভালো গিফট রেখেছি, বিকালে পাবি। এখন আমার হেলমেট দে, বাজারে যাবো মাছ কিনতে। তোর প্রিয় চিংড়ি মাছ কিনে আনতে হবে। চিংড়ি? ভাইয়া আমাকে নিয়ে নাও, আমি মাছ দেখবো। যাবি? চল। রিহাব তামিমকে সাথে নিয়ে মাছ বাজারে আসলো। তামিম আবারও হেলমেট পরে মাছ সব হেঁটে হেঁটে দেখছে। একটা শিং মাছ দেখে বলল, ভাইয়া আমাকে এই মাছ কিনে দাও। কেন? এই মাছ তো বাসার কেউ খায় না, তুইও খাস না, তাহলে এটা কেন কিনবো? এটা শিং দিয়ে আমি মিনিমাম ভাইয়াকে কোথা দেবো? রিহাব ওর কথা তোয়াক্কা না করে চিংড়ি কিনতে গেল সামনের দিকে। তামিম দোকানিকে বলল, এই শিং মাছের দাম কত ভাইয়া? কেজি 800 টাকা। আমার কাছে 50 টাকা আছে, দেবা? শিং মাছের বাবু, এটা নিয়ে যাও, দাও 50 টাকা। এটা তো শিং নাই, আমি এটা নেবো না। আমাকে শিংওয়ালা দেখে বড় একটা দাও। রিমঝিম তামিমকে একটা গিফট দেবে ঠিক করেছিল, কিন্তু ঝামেলায় সব ভুলে গেছে। এখন দৌড় দেবে বাজারে। গোলাপের বিরাট বড় একটা গাছ কিনে দেবে বলে ঠিক করলো। তাই ঝটপট তৈরি হয়ে বের হতেই ধাক্কা লেগে গেল স্পর্শর সাথে। স্পর্শও যাচ্ছিল তামিমের জন্য গিফট কিনতে। সেও জানে তামিমের আজ জন্মদিন। রিমুকে দেখে দ্রুত হেঁটে গেট দিয়ে বেরিয়ে একটা রিকশায় উঠে পড়েছে। স্পর্শ মুচকি হেসে বাইকে উঠল। রিম যে মার্কেটে যাচ্ছে, স্পর্শ সেটাতেই যাচ্ছে। রিম জানে না সে টাকা গুনছে, কত টাকা লাগবে কে জানে। মার্কেটের পাশে একটা নার্সারি আছে, ওখান থেকে কিনবে বলে ঠিক করলো রিম। নার্সারিতে নেমে রিক্সা ভাড়াটা দিয়ে গোলাপ গাছের দাম কষাকষি করছিল রিম। ওদিকে স্পর্শর আইডিয়াও এটা ছিল, রিম কিনে ফেলছে তার মানে তামিমকে অন্য কিছু দিতে হবে ওর। ভাবতে ভাবতে একটা জম্পেশ বুদ্ধি এসে গেল মাথায়। সেটা হলো তামিমকে সে গোলাপের প্রিন্ট করা টি শার্ট আর জিন্স গিফট দিবে। কিন্তু সেটা তোর সাইজ জানা জরুরি। এটা তো আর স্পর্শ জানে না। রিম, আপনি এখানেও? আমাকে ফলো করা ছাড়া আর কোনো কাজ নেই আপনার? তুমি তো আমার সব। ফাজলামো না করে যান এখন, না হলে গোলাপের কাঁটা ঢুকিয়ে দিব। স্পর্শ সঙ্গে সঙ্গে হাত বাড়ালো কাঁটা ঢুকানোর জন্য। রিমের মেজাজ ছিল খারাপ। সে কাঁটা ফুটিয়ে দিল গাছটার একটা ডাল টেনে ধরে। কাঁটা ফুটলো, রক্ত বের হলো, তাও স্পর্শের কোনো রিয়াকশন নেই। এদিকে রক্ত দেখে রিমের অনুশোচনা হলো ভীষণ। হাত দিয়ে রক্ত মুছে ব্যাগ থেকে টিস্যু বের করে চেপে ধরে বলল, আই এম সরি, আমি জানতাম না এতটা কাটা যাবে। সমস্যা কোথায়? ব্যথা পাইনি তো। রক্ত অনেকগুলো বের হচ্ছে, ফার্মেসির দোকানে আসুন, ব্যান্ডেজ করে নেবেন। স্পর্শ মুচকি হেসে বাইকে হেলান দিয়ে বলল, যদি বলি তোমার ওড়নার একটা অংশ দিয়ে ব্যান্ডেজ করে দিলে আমি নিব, অন্য কিছুতে নিব না, তখন? বুঝলাম না, দোকানদার 100 টাকা বেশি রাখলো কেন? আর এটাও বুঝলাম না, মাছের ব্যাগটা এত নড়ছে কেন? আমি তো একটা তাজা মাছ কিনে নাই, চিংড়ি সব মরা। তামিম চোরের মতন বসে আছে রিহাবের পেছনে। বড়সড় শিং মাছ একটা নিয়েছিল সে, তাই দোকানদার 100 টাকা বেশি কেটে নিয়েছে রিহাব থেকে। এটা ভাইয়াকে বলা যাবে না, ভাইয়া বকবে। মাছটা নিয়ে তীব্রর গায়ে ছেড়ে দিয়ে তারপর শান্তি পাবে সে। তার বল ফুটো করা না, এবার তীব্রর প্যান্ট ফুটো করবে সে। কি করলে পিছু ছাড়বেন বলুন তো? তামিমের জন্য একটা জামা কিনবো ভাবছি, কিন্তু সাইজ তো জানি না। আমার সাথে চলো, পছন্দ করে দিয়ে তুমি তোমার মতন চলে যেও।
রিম হ্যাঁ বা না কিছু না বলে ওর সাথে চলল মার্কেটে। সেখানে এসে স্পর্শ তার কথা মতন গোলাপ ফুলের প্রিন্ট করা একটা টি শার্ট আর জিন্স কিনে নিল তামিমের সাইজে। রিমঝিম এবার চলে যেতে চাইলো, কিন্তু স্পর্শ ওকে থামিয়ে বলল, তামিমের বোনকেও তো কিছু কিনে দিতে হবে। নিব না, আপনার দেয়া কিচ্ছু আমি নিব না। আজ পর্যন্ত যা কিছু নিতে মানা করেছো তা আমি জোর করে দিয়েছি, আজ বাদ যাবে কেন? রিম কোনো কিছু না বলে আবারও হাঁটা ধরেছে। স্পর্শ দোকানে 200 টাকার নোট রেখে একটা গোলাপি ওড়না কিনে পিছু পিছু এসে মাথায় পরিয়ে দিল ওর। রিম মাথা তুলে ওর দিকে তাকাতে স্পর্শ বলল, নাও, নয়তো ব্যাগে ভরে বাড়ি চলে যাও, আমার অনেক কাজ আছে, আপাতত তোমায় জ্বালাচ্ছি না। রিম মনে মনে খুশি হলে স্পর্শ তার সাথে যাচ্ছে না। রিহাব বাসায় এসে বড় বালতিতে মাছ সব উপর করে ঢালতেই শিং মাছ দেখে সবার আগে তামিমের দিকে তাকালো। তামিম হাতে পলিথিন ভরে মাছটা টুপ করে তুলে এক ছুট লাগিয়েছে। রিহাব আর বকলো না, এমনিতেও সারাদিন বকে ছেলেটাকে, আজ ওর জন্মদিন, বকা ঠিক হবে না। তামিম মাছটা ধরে পিঠের পিছনে লুকিয়ে তীব্রর কাছে এসে হাজির। তীব্র সেই সময় বাগানে দোলনায় শুয়ে শুয়ে গান শুনছিল, চোখ বন্ধ ছিল তার। তামিম ওর বুকের উপর মাছটা রেখে এক দৌড়ে নারকেল গাছের পেছনে লুকিয়ে পড়েছে। প্রথমে মাছটা নড়ছিল না বলে তামিম 5 মিনিট দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হলো না দেখে একটা লাঠি নিয়ে এসে মাছটাকে একটি গুঁতো দিয়ে আবারও পালিয়ে গেল। এবার মাছটা নড়ল, দিয়ে দিল এক গুঁতা। তীব্র লাফ দিয়ে উঠতেই মাছটা ওর টি শার্টে ঢুকে বুকের ভিতর চলে গেল। এবার সে লাফাতে লাফাতে দোলনা ছেড়ে নেমে গেছে। রিম গেট দিয়ে তখন বাসায় ঢুকেছিল। তীব্র টি শার্ট খুলে লাফাচ্ছে এবার। তামিম খিলখিল করে হাসছে গাছের পেছনে লুকিয়ে থেকে। রিম ছুটে এসে বলল, কি হয়েছে? মাছ একটা আমার বুকে আসলো কোথা থেকে বুঝি না তো। আশেপাশে তো পানি নেই, মাছ আসলো কই থেকে? তীব্র রিমের পেছনে নারকেল গাছের পাশে তামিমের পা দেখে ফেললো। তারপর ওখানে গিয়ে ওকে হাসতে দেখে কান টেনে বলল, আমি এলাকায় কিসের জন্য বিখ্যাত জানো? না, কিসের? থাপ্পড়। এমন থাপ্পড় মারবো যে আর কোনোদিন চোখ তুলে তাকানোর সাহস পাইবা না। এইটুকুনো ছেলে এত শয়তানি খাটে না। অতিরিক্ত জলচর তুমি। তামিম ভ্যাত করে কেঁদে ফেলল। রিম কিছু বলতে যাওয়ার আগে স্পর্শ এসে গেছে ওখানে। তামিমকে কাছে টেনে সে বলল, ভাইয়া, ও ছোট মানুষ, এইভাবে বলা ঠিক না। অতিরিক্ত জ্বালাচ্ছ তুমি। বাচ্চা মেয়ে বলে কি মাথা তুলে নাচবো? তোকে তো কিছুই করলে না, যা করে সবসময় আমার সাথে করে। তামিম ফুপিয়ে বলল, কারণ তারপরে আমার কোনো খারাপ করে না, তুমি আমার বল ফুটো করে দিয়েছো, আমি এমনি এমনি এর করিনি। স্পর্শ তামিমের মাথা মুছে অন্যদিকে নিয়ে গেল। তীব্র রিমকে দেখে কিছু কথা বলতে চাইলো, কিন্তু রিম তার আগেই চলে গেছে ওখান থেকে। শোনো শালা বাবু, যা করেছো একদম ঠিক করেছো, তবে তোমার বুদ্ধিতে ঘাটতি আছে। কি? আর কোনোদিন এমন কাজ করলে কখনো ওই জায়গায় থাকবে না। তুমি অনেক ভালো টাচ ভাইয়া। রিমঝিম বাসায় ফিরে এসে দেখলো রিহাব একটা বাক্সকে সাজাচ্ছে ফিতা দিয়ে। রিম অবাক হয়ে কাছে এসে জানতে চাইল এটা কিসের বাক্স। বুঝলি রিম, আমার মাসের হাতে খরচের টাকা বাঁচছে, এটা কিনলাম তামিমের জন্য, দেখলে ভীষণ খুশি হয়ে যাবে। আমি জানি এটা ওর অনেকদিন ইচ্ছে ছিল, তবে আমাকে বলেনি, শুধু ড্যাব ড্যাব করে টিভিতে দেখতো। রেসিং কার। আমি ভাবছিলাম টাকা জমিয়ে আমি কিনে দিব এটা, তুমি দিয়ে খুব ভালো করলে। আমার আদরের ছোট ভাই বলে কথা, তবে একটা আনার আরেকটার কারণ আছে। ও রাত 8টা পর্যন্ত পড়তে চাই না। তুই এটা লোভ দেখিয়ে বলবি যদি ঠিক মতো পড়ে তাহলে এটা চড়তে পারবে। একটা লক সিস্টেম আছে, লক করে পড়তে বসিয়ে দিবি। জলদি পড়া শেষ করতে পারলে তারপর চালাতে দিবি। একদিক দিয়ে ওর পড়াটাও হবে, অন্যদিক দিয়ে ওর খেলাটাও হবে। ভাইয়া, এটা ভালো বুদ্ধি করেছো। কি এটা ভাইয়া? তামিমের কথা শুনে রিহাব বক্সে টেপ মারতে মারতে বলল, তোর বার্থডে গিফট। কই দেখি। এখন না, সন্ধ্যায়। এত বড়, এটা কি টাচবার গিফটের মতন সব গোলাপ ফুলের পাপড়ি। না, তার চেয়ে পছন্দের জিনিস তোর। তামিম ভাবনায় পড়ে গেল। তার পছন্দের জিনিস বলতে তো অনেক কিছু আছে, কি হতে পারে? এত সময় কি করে অপেক্ষা করবে সে? কি হতে পারে? আচ্ছা, আগে মনে করে নি আমার পছন্দের জিনিস কি। লাল মিষ্টি, ছোটো বিম, ব্যাট বল, বাটুল টেডি, মোটু পাতলুর বেলুন, গোলাপ গাছ, রেসিং কার, চকলেট, কোনটা হতে পারে এখানে? রিহাব মিটমিট করে হাসতে হাসতে ফিতা লাগিয়ে নাম লিখলো তামিমের। তারপর বক্সটা ওর রুমে নিয়ে গেল। মা রান্নাঘরে তামিমের পছন্দের খাবার রান্না করছেন। রিমঝিম তামিমের জন্য আনা ফুল গাছটাকে বাগানে রেখে এসেছিল। রুম থেকে ওর একটা ওড়না এনে তামিমের চোখ বেঁধে দিয়েছে সে।
আপু চোখ বাদলে কেন? বাইরে আনা গিফট দেখাবে নাকি? না, তবে আমার আনা গিফট দেখাবো। তুমি এনেছ? সত্যি? রিম তামিমের হাত ধরে বাগানে নিয়ে আসলো। তারপর ওর চোখ থেকে ওড়না খুলে দিয়ে পাশে দাঁড়িয়ে পড়ে। তামিম চোখের সামনে বিশাল একটা লাল গোলাপ গাছ দেখে অবাক আর খুশি হয়ে ছুট